কমিউনিস্ট পার্টি অফ, এগুলি যদি একটা খুব গভীর অভিনিবেশ নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে এই যে সার কথাটা এটা কিন্তু খুঁজে আমরা পাবো, এটা উঠে আসবে। এবং এখানে কি দেখা যাচ্ছে, সেই সময় থেকে কংগ্রেসের শাসন থেকে নানাভাবে কিন্তু ডিভাইড এন্ড রুল কার্যকরী করছে। এ শুধু এখন চলছে ঘটনা তা না, এখন তার চেহারাটা হয়তো অন্যরকম নিচ্ছে। এবং সমাজতন্ত্রের প্রতি যে দুর্নিবার আকর্ষণ আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশে, এটা তো পৃথিবীর দেশে দেশে শাসকরা ইতিহাস যদি পড়েন, বলশেভিক পার্টির ইতিহাস যদি পড়েন, হ্যাঁ, এটা তো একটা ক্লাসিক্যাল হিস্ট্রি। এই শুধু সোভিয়েত দেশের জন্য না, পৃথিবীর দেশে দেশে কমিউনিস্ট আন্দোলনের জন্য, সমাজ পরিবর্তনের লড়াইয়ের সঙ্গে যারা যুক্ত, সবার জন্যই। কাজে এই ধ্রুপদী ইতিহাস পড়লে তো আমার আপনার প্রত্যেকের জন্য এটা সহায়ক হবে। কাজে সেদিক থেকে বলছি, লড়াই থেমে নেই, লড়াই থেমে থাকবে না। এটাই তো জীবনের মানে আপনার মূল কথা। মায়ের জঠরে আমরা যখন আসি তখন থেকে লড়াই শুরু হয়, শেষ নিঃশ্বাস নাড়ার পর্যন্ত কিন্তু লড়াইটা চলে। এটা যেমন ব্যক্তি জীবনে, এটা সমাজ জীবনে। কাজে এটা ভাবনার মধ্যে রেখে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। এই কথাগুলো বলে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে কথা শুনলেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। যে লড়াইটায় এখন আপনারা আছেন, আমি বিশেষ করে ত্রিপুরার কথা বলছি, দেশের সাথে মিলিয়ে এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা গ্রহণ করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে কথা শেষ করছি। নমস্কার। দেখবেন সোভিয়েত দেশের বিপ্লবের ঘটনাকে বিকৃত করবার জন্য যারা বুর্জোয়াদের লেজুর হিসাবে ইতিহাস তৈরি করার চেষ্টা করেছে, তারা বলছে কিসের বিপ্লবীটা, এটা তো বাহিনীর বিদ্রোহ। আর বাহিনীতে যারা কাজ করছেন তার 90-95 ভাগই তো কৃষকের ঘরের সন্তান, শ্রমিকের ঘরের সন্তান। এই সত্যটাকে তারা লুকিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু এখানে এটাই তারা কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করছে। তারপরে কি দেখা গেল, সমঝোতা হলো। তাহলে লক্ষ্যটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে বিপদগামী করার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রতিনিয়ত সচেতন ছিল। তার সাথে আমাদের দেশের তৎকালীন যে বুর্জোয়াজি, যারা আজকে একটা বড় শক্তিতে রূপান্তরিত হয়েছে, আন্তর্জাতিক বাজারে তারা কর্তৃত্ব করার চেষ্টা করছে। এবং তার সাথে হচ্ছে আপনার যে বড় বড় যারা ভূস্বামী, এরা উপলব্ধি করতে পারলেন যে নেতৃত্ব আমাদের হাতছাড়া হয়ে যাবে, সমঝোতা করতে হবে। স্বাধীনতা সংগ্রামকে আধা কেচ্ছা হলো না, সামন্ততন্ত্র শেষ হলো না, পুঁজিবাদের যথার্থ বিকাশ হলো। এরকম একটা জায়গায় দেশটা ভাগ হলো, টুকরো হলো, এবং তারা ক্ষমতায় আসলেন। এবং শুরুর দিন থেকে কোনোটা ডুয়াল মেম্বারশিপ এটা বাদ দিলেও 5 লক্ষাধিক আমাদের শ্রেণী এবং গণসংঘের সদস্য, বিশাল শক্তি। কাজেই যে কোনো একটা জায়গাতে আমাদের দুর্বলতা, কোনো একটা জায়গাতে সে পরিস্থিতিকে সেরকম ভাবে ব্যাখ্যা করে, এই যে বিশাল আমাদের যে সমর্থক বা আমাদের পার্টির সদস্য ক্যাডার আছেন, আমরা তাদেরকে ব্যবহার করতে পারছি না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশের বর্তমান যে সংকট, কালো দিন, এই রাজ্যের মধ্যেও বিজেপি আইপিএফটি সরকার যেভাবে আমাদের নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার কেড়ে নিচ্ছে, এই ভোটেও যেভাবে কতিপয় এই সমাজকে দিয়ে তারা উল্লাস করতে চাইছে, এটা মোকাবেলা করা সম্ভব। আজকের দিনের এই শিক্ষা থেকে, সোভিয়েত বিপ্লবের মহান নববিপ্লবের শিক্ষা থেকে, সেই গ্রহণ করার মধ্য দিয়েই আমরা সত্যি সত্যি যে এই উদযাপনের তার যথার্থতা আমরা খুঁজব, এবং আগামী দিন যে মানব মুক্তির, শোষণ মুক্তির, সমাজ পরিবর্তনের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আমি আবারও মহান সোভিয়েত বিপ্লবের প্রতি এবং মহামতি লেনিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে
আগামী দিন তা থেকে শিক্ষা নিয়ে যাতে আমরা আমাদের রাজ্যে বা আমাদের দেশেও দাঁড়াতে পারি, সেই সকলের পক্ষ থেকে সে প্রতিজ্ঞা গ্রহণ করে আমার বক্তব্য শেষ করছি। তাদেরও চিন্তা ভাবনার মধ্যে ছিল যে পৃথিবীতে যদি এরকম কোনো বিপ্লব হয়, প্রথম সমাজতান্ত্রিক দেশ হয়, এটা শিল্পোন্নত কোন দেশে প্রথম হবে। কেন বলেছিলেন? কারণ শ্রমিকরা তারা যে ঘন্টা অর্থাৎ একটা সময় করে একটা শিফট করে, শ্রমিকরা একসাথে যায়, একসাথে বসে, একসাথে ছুটি ইত্যাদি করে, কাজে তারাই এরকম একটা বিপ্লবী নেতৃত্ব পারবেন। কৃষক প্রধান দেশে বা অন্যান্য পেশায় যারা সংখ্যাগরিষ্ঠ তারা পারবেন না, কেননা কৃষকদের একসাথে তারা কাজ করেন না। আমাদের দেশে বা রাজ্যকে দেখি আমরা নানা ধরনের কৃষক, একদল কৃষক খুব ভোরে নামে, আরেক দল কৃষক দুপুরে নামে, বা সব কৃষক এক ধরনের ফসল করে না, সবার এক ধরনের বাজার হয় না। কাজেই কৃষকদের সংকট থাকলেও তারা এভাবে একসাথে নামার পক্ষে, তাদের পক্ষে শ্রমিকদের মতো যে সুবিধা তার পেশাগত দিক থেকে এটা নেই। কিন্তু কমরেড লেনিন যে সোভিয়েত বিপ্লবের মধ্যে এটা দেখিয়ে দিলেন যে না, সেখানে শ্রমিক এবং কৃষক যদি ঐক্যবদ্ধভাবে লড়াই না করে, তাদের মধ্যে যদি বোঝাপড়া না থাকে, তাহলে যতই সম্ভাবনা তৈরি হোক, যেটা পেরি কমিউনে পরীক্ষিত হয়েছে, এই পরীক্ষা সফল হবে না। তো সে থেকেই একটা বিখ্যাত উক্তি এসছে, কনক্রিট অ্যানালিসিস অব দি কনক্রিট কন্ডিশন। অবশ্যই তার জন্য সেরকম পার্টি থাকতে হবে, সংগঠন থাকতে হবে, কিন্তু শুধু পার্টি সংগঠন থাকলে হবে না, যে পরিস্থিতির সঠিক মূল্যায়ন এবং সে মূল্যায়নের মধ্য দিয়ে যদি তাকে প্রয়োগ করা যায়, তাহলে যত কঠিনই হোক লক্ষ্যে পৌঁছা সম্ভব। সোভিয়েত বিপ্লব তাই দেখেছি আমরা। সে 1917 সালের ফেব্রুয়ারিতে প্রথম বিপ্লব বা প্রথম এই যুদ্ধ শুরু হয়েছিল। লেনিন তখন সম্ভবত বিদেশে, কিন্তু সমস্ত ঘটনা তিনি লক্ষ্য করছিলেন, এগুলি অ্যানালিসিস করছিলেন, এবং প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েতে এই ঘটনা, যার তার পতন ঘটল, সেখানে বুর্জোয়ারা সেখানে ক্ষমতা দখল করলো,